আলিমা মজুমদার আমাকে, উনি আসলো, আসার পরে আমাকে বলল যে উনার পিএস কে বললো যে আমি ওর সাথে কথা বলবো, কাউকে ঘরে ঢুকতে দিবা না। আমি পিএস চলে যাওয়ার পরে আমাকে আলিমা মজুমদার বললো যে কারণ তুমি বসো। আমি যে স্যার আমি বসার মুডে নাই। তখন উনি আমাকে বললো যে তুমি আমার মা হইলে আসো, তুমি আমার বোন হইলে আসো, তুমি আমার মেয়ে হইলে আসো। দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ডস। আমি একদম ভার্বেটিম বলছি। আমি একটা মেয়ের বাবা, আমি একটা মেয়ের স্বামী, আমি একটা মেয়ের ছেলে। তোমার সাথে কি হয়েছে তুমি আমাকে সমস্ত কিছু খোলাসা করে বলো। আমি হজে যাব বা হজে যাচ্ছি হোয়াট এভার মেবি, যে আমি তোমাকে প্রমিস করছি তোমাকে আমি সম্পূর্ণ তোমার বিচার তোমাকে নিয়ে দিব। আমি ডক্টর কামরুন নাহার বেগম। আমি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অধ্যাপক। বর্তমানে আমেরিকাতে আছি। আমি পিএইচডি সম্পন্ন করেছি জনস্বাস্থ্যে এবং কয়েক বছর ধরে আমি জনস্বাস্থ্য, স্বাস্থ্য বৈষম্য, স্বাস্থ্যসেবা প্রবেশাধিকার, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকাতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনা করেছি, গবেষণা এবং কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করেছি। এবং আমি বাংলাদেশের একমাত্র মহিলা যে আমেরিকান সার্টিফাইড এবং রেজিস্টার্ড ড্রাগ এবং মেন্টাল হেলথ কাউন্সেলিং স্পেশালিস্ট। তো আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার জীবনে এটা একটা চূড়ান্ত রকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। যদিও আমি নিজেও কাউন্সেলর, কিন্তু তারপরেও আমি আপনাদের সবাইকে ব্যাপারটা জানাতে চাই, কারণ আমার দেশে যা ঘটছে এবং প্রত্যেকটা রাজনীতিবিদের যারা আছে, রাজনীতি দলের যারা আইন প্রণেতা, তাদের জন্য আমি তাদেরকে জানাতে চাই যে কি হয়েছে আমার সাথে এবং কি হতে পারে। তো আমি যেটাতে বলছি, কনক অলরেডি বলে ফেলেছে যে আমি 85 এর ব্যাচের বিসিএস অফিসার। তো আমি ঢাকাতে যখন 2007 সালের দিকে আমি আমার পিএইচডি কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করার পরে আমার থিসিসটা আমাকে এডিট করার সময় হলে পরে আমি আমার লিয়েনে থাকাকালীন আমি কি যেন বলে লিয়েন শেষ হওয়ার আগে আমি মন্ত্রিপরিষদে যোগ দেই। মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার সময় তৎকালীন অতিরিক্ত সচিব জাহিদ হোসেন, উনি আমার পূর্ব পরিচিত, আমার ডিপার্টমেন্টের উনি সিনিয়র ভাই। তো উনি আমাকে বললেন যে তুমি আমার এখানে কাজ করো, তাহলে তোমার কাজ জিনিস তোমার নিজের অফিসের কাজ করা এবং তোমার নিজের কাজ করার সুবিধা হবে। ওখানে থাকার সময় আমি জনাব জাহাঙ্গীর হোসেনকে দেখতে পাই। মন্ত্রী পরিষদে আমি 11 নম্বর রুমে বসতাম। আমার রুমের সামনে 6 জন পুলিশ থাকতো। বলতো যে সেকশনটা নাকি খুব সেন্সিটিভ এবং মন্ত্রী পরিষদে যাতে কেউ কি বলে এটাকে কোনো অপরিচিত লোক না ঢুকে। এবং আমার রুমের পাশেই ছিল কি যেন বলে এলিভেটরটা। সেই এলিভেটরের সামনে আমি দুদিন জাহাঙ্গীর সাহেবকে দেখতে পাই এবং উনি তখন কি যেন বলে এপিডি হিসাবে ওনাকে ওএসডি করে রাখা হয়েছিল। আমি আমাদের সামাজিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী সিনিয়র আমার কলিগ হিসাবে আমি উনাকে আমার রুমে আসতে বলি, কিন্তু উনি 2 দিনই না করে বলে যে আমার কাজ আছে, আমি কাজগুলো করব। তারপর হঠাৎ একদিন আসে, তখন আমি পড়ছিলাম। তখন কি যেন বলে উনি এসে আমাকে বললো যে মঞ্জু, আমাকে ডাকনামেই ডাকতো, কারণ আমি ঢাকা কালেক্টরেটে যখন জয়েন করি 1925 সালে, উনি তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আমরা এটা ঢাকা কালেক্টরেট, এটা একটা ফ্যামিলির মতন ছিল। আমরা সবাই একসাথে মানে আপনার তারিখটা 1985 সালে। জি, ওই সময় থেকে আমি উনাকে চিনি। আমি অন্য জনাব ইসমাইল হোসেনের আন্ডারে ছিলাম। আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমাদের ইয়ের জন্য ইন্টার্নশিপ করার জন্য এক একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডার রাখা হতো। তো আমি ইসমাইল হোসেন সাহেবের সাথে ছিলাম, কিন্তু আমি জাহাঙ্গীর সাহেবকে চিনতাম, ওনাকে দেখেছি। তারপর থার্ড ডেতে যখন উনি আসলো, তো আসার পরে আমি একটু অসুস্থ ছিলাম এবং শীতকাল তখন। তো আমি উনাকে বললাম যে ভাই আসছেন, তো উনাকে আমি যথারকম আমাদের সিনিয়রকে বা আমরা একজন আরেকজনকে যেভাবে আমাদের বাঙালি নিয়ম অনুযায়ী আপ্যায়ন করা হয়, আমি সেভাবেই তাকে আপ্যায়ন করলাম। কথা হলো, উনি উনার কথা জানালেন ওএসডি হওয়ার। আমার কথা বললো যে তুমি আমাকে কেন বলো না যে তোমার প্রমোশন হয় না। আমি ভাই আমার কোনো অসুবিধা হবে না, আমি তো মাত্র ফিরে আসছি, আমার সবকিছু নিয়ে আমি যাবো পিডি
সাহেবের কাছে, আমার ইনশাল্লাহ হবে, কারণ আমি তো লিয়েনে বাইরে ছিলাম এবং আমার ইয়েতে চাকরির ক্ষেত্রে আমার কোনো পিন ড্রপ, আমার কোনো ডট নাই, আমি আমার চাকরিটা খুব সুন্দরভাবে রেখেছি। তো এই কথা বলার পরে কথা বলতে বলতে খাওয়া দাওয়াও হয়ে গেল। তো উনি বলছে ঠিক আছে, তুমি মনে হয় ব্যস্ত। দুইজনেরই কথাবার্তা হয়ে গেল। আমি আমার রুমটা, কি জানি, রুমের মধ্যে আমার টেবিলটা বেশ বড়। তো আসার পর তখন উনি চলে যাচ্ছে, সালাম দিলাম। আমি সালাম দেওয়ার এক পর্যায়ে উনি আমার কাছে চলে আসছে। তখন ওই কাছে ওইখানে আমার দরজাটা কিন্তু খোলা, আমার দরজাটা খোলা এবং দরজার মধ্যে পর্দা দেওয়া আছে। তো আমি একটা মানে আমার রুমের যে একটা ছোট্ট একটা ব্যারিকেড আছে, ওইটা থেকে বাইরে থেকে আমার মুখটা দেখা যায় না। হঠাৎ করে উনি আমার কাছে এসে আমাকে অনভিপ্রেত ভাবে আমাকে আকস্মিক ভাবে এমন ভাবে আমাকে মানে আমার টাচ করে, যেটা আমি মানে স্টান্ট, আমার মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলছিলাম সেই সময়। হোয়াট ইজ গোয়িং অন? তারপরে আমি আত্মরক্ষার্থে আমি আমি এমন ভাবে প্রোটেস্ট করি যে আমি প্রচন্ড বেগে আমি রুখে দাঁড়াইছি এবং তাকে আমি কি করেছি আমি জানি না, হয়তো পর্যদস্ত করার চেষ্টা করছি। আমার যখন জ্ঞান আসে তখন দেখি সে মাটিতে পড়ে আছে। হি ইজ এ বিগ ম্যান অ্যান্ড ভেরি স্ট্রং, কিন্তু আমি জানি না এটা কিভাবে হয়েছে। তারপরে যখন বললাম আমি জানি না, তখন মনে হয় আমার পাটা তার গলার উপরে, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে নাই এখন। তো উনি সাথে সাথে আমি দেখে আমি আমার পাটা সরাই ফেললাম। উনি আমার পা জড়ায় ধরলো, জড়ায় ধরে বলে যে মঞ্জু তুমি কাউকে প্লিজ বলো না, আমার জীবনে যা কিছু সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে আমি তোমাকে সবকিছু লিখে দিব, আমাকে তুমি কাউকে কিছু বলো না, আমি তোমাকে অনুরোধ করছি। তারপরে আমার এমন মানে আমার চূড়ান্ত রাগে, অসম্মানে, লজ্জায় আমি উনার ঘাড় ধরে মারতে মারতে আমি উনাকে, আমার বাইরে যে 6 জন পুলিশ অফিসার ছিল তাকে আমি তাদের কাছে আমি বললাম যে আই এম এ ফার্স্ট ক্লাস অফ ম্যাজিস্ট্রেট, উনি কি জানি বলে একজন ক্রিমিনাল, উনাকে অ্যারেস্ট করেন। আমি এই কথা উনাদেরকে বলে আমি চলে গেলাম জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনের কাছে, এবং জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনকে যে আমি তখন আর মানে তখন আমার সমস্ত শরীর কাঁপছিল, ভীষণ কাঁপছিল, অ্যান্ড বার্স্ট ইনটু টিয়ার্স। ওনাকে যে বললাম যে হি জাস্ট ক্রসড দ্য লিমিট অ্যান্ড হি টাচড মি, এই শুধু। আর আমি কি বলেছি আমি আর বলতে পারবো না। এ কথা বলে আমাকে বললো কামনা শান্ত হন, ওনার নাম হচ্ছে তরিকুল ইসলাম স্যার। তারপরে আমি এই কথা বলার পরে বাইরে আমাদের 2 জন সহকর্মী ছিল, আমি ওনাদেরকে ঘর থেকে মানে স্যারই ওনাদের ঘর থেকে বার হয়ে যেতে বলছে যে আমি কামনের সাথে কথা বলি। তারপরে ওনারা 2 জন ওনাদেরকে বললো যে কামরুলকে ঘরে পৌঁছে দেন। আমার ঘরে আসলো পরে আমি চুপচাপ রইলাম। আমি যে তখন এডিশনাল সেক্রেটারি আসলো, আর সাথে সাথে 82 ব্যাচের আমাদের মন্ত্রী পরিষদের যত অফিসার ছিল সবাই চলে আসলো। পরে আমার মুখটা আমি ঢেকে শুধু কাঁদছি, আমি আর কোনো কথা বলতে পারছি না। আমার যে জয়েন্ট সেক্রেটারি উনি আমাকে উনার নামটা মনে হয় শফিকুল ইসলাম মশিউর রহমান, ওনার নাম মশিউর রহমান। তো উনি কি যেন বলে, উনি আমাকে বললো যে কেমন কি হয়েছে, আমি স্যার আমি বলতে পারবো না। তা আমি কি যেন বলে কি যেন ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের কাছে যেতে চাই এই মুহূর্তে, আই নিড এ কার, আই উড লাইক টু গো টু হিম, আই ওয়ান্ট টু মিট হিম। তো বলি না, তুমি তো এটা করতে পারো না। এরপর দেখি যে 82 ব্যাচের লোকজন ঘরে এসে ভরে গেল সবাই, কিন্তু সবাইকে আমি চিনি না। সবাই বলছে দোস্ত কি হয়েছে বা কিছু, তার কথা বলতেছে। আমি আমার মন্ত্রী পরিষদের সব 82 ব্যাচের যে চিনি তা কিন্তু না, এন্ড দে আর হাইলি ইনফ্লুয়েন্সিয়াল। তারপরে আমাকে বলে আমি যে আমি যাব। তারপরে যে বসো, তুমি ঠান্ডা হও, তুমি এখন খুব এক্সাইটেড আছো। আমি বলছি এক্সাইটেড। তখন সচিবালয়ের যে ওসিও চলে আসছে। ওসি চলে আসছে পরে আমি ওসিকে বললাম যে ওসি সাহেব আপনি যাবেন না, আমি এফআইআর করবো। তখন আমাকে আমার নাম টাম তখন কিছু মনে, বাট আই ওয়াজ সো অ্যাডামেন্ট, আমি বলছি যে আমি এফআইআর করবো। তো বলে না না কারণ তুমি এটা করতে পারো না, এটা আমাদের সম্মানের বিষয়। আমার মনে হয় এটা বলছিল আমাকে মতিয়ার রহমান স্যার বা কে যেন বলে, মুশিউর রহমান স্যার, আমি ঠিক এখন মনে করতে পারছি না, যে এটা আমাদের সম্মানের বিষয়, তুমি এটা করতে পারো না। আর কি যেন বলে সেটা আমরা দেখবো। তখন উনি বললো যে ওসি সাহেব আপনি চলে যান, এটা আমরা ঠিক করছি। আমি বলছি না আপনি যাবেন না। কিন্তু আমাকে এমন ভাবে ঘিরে রাখলো ওরা, আমি কোনো কিছুই করতে পারছিলাম না। তখন বাইরে থেকে পুলিশ এসে বললে যে স্যার উনাকে অ্যারেস্ট করার সময় উনি দৌড়ে পালাতে লাগছিল,
উনার ঘাট চেপে ধরে স্যার যখন আমরা বলছি যে আপনি বলে যে আমি জয়েন্ট সেক্রেটারি, আমরা উনার যে আইডি দেখতে চাইছি, উনি কিন্তু আইডি দেখাতে পারেন নাই। তখন আমাদের দুজন অফিসার, একজন আমার ব্যাচমেট, একজন আমার জুনিয়র, উনারা দুজন নিয়ে যায় জাহাঙ্গীর, কে এম জাহাঙ্গীরকে নিয়ে যায়। আমি সাহেব বলতে আমি ভালো ফিল করছি না। হি ইজ নাথিং টু মি, আই এম সরি ফর দ্যাট। তো আমার যেন বলে আমার কলিগ এবং আমার দুজন জুনিয়র ওনাকে ওই ঘরে নিয়ে গেল। ওইখান থেকে সে সংবাদপত্রের কর্মীদেরকে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে থাকলো। এবং সংবাদপত্র, আমি যেহেতু সাংবাদিকতা করা মেয়ে এবং আমি জানি সাংবাদিকরা কি করে, আমার কাছ থেকে কোনো কিছু নেয়নি এবং আমাকে বলছে তুমি কোনো কথা বলবা না। এর মধ্যে ডিজিএফআই, এনএসআই সমস্ত কিছু লোকজন এসে ঘরের মধ্যে বোঝায়, কিন্তু আমাকে কারোর সাথেই ওরা কথা বলতে দিল না। আমাকে ডিরেকশন দিল তুমি একদম চুপ থাকো, যা করার আমরা করব। আমি কথা বলতে চাই, আমি মিডিয়ার কাছে যেতে চাই। বলে না না না, এগুলা কিছু করো না, তুমি একদম চুপ থাকো, কোনো কিছু করবা না, আমরা সব দেখতেছি, তোমার চিন্তা করার কিছু নাই। ব্যাস গেল। আমি তখন বললাম যে আমি সেক্রেটারিতে অ্যাডিশনাল সেক্রেটারি যাই, মনে হয় সেক্রেটারি স্যারের সাথে কথা বললো। আলী ইমাম মজুমদার ছিলেন সেই সময়। আলী ইমাম মজুমদার আমাকে, উনি আসলো, আসার পরে আমাকে বলল যে উনার পিএস কে বললো যে আমি ওর সাথে কথা বলবো, কাউকে ঘরে ঢুকতে দিবা না। আমি পিএস চলে যাওয়ার পরে আমাকে আলী ইমাম মজুমদার বললো যে কারণ তুমি বসো। আমি যে স্যার আমি বসার মুডে নাই। তখন উনি আমাকে বললো যে তুমি আমার মা হইলে আসো, তুমি আমার বোন হইলে আসো, তুমি আমার মেয়ে হইলে আসো। দ্যাট ওয়াজ হিজ ওয়ার্ডস। আমি একদম ভার্বেটিম বলছি। আমি একটা মেয়ের বাবা, আমি একটা মেয়ের স্বামী, আমি একটা মেয়ের ছেলে। তোমার সাথে কি হয়েছে তুমি আমাকে সমস্ত কিছু খোলাসা করে বলো। আমি হজে যাব বা হজে যাচ্ছি, হোয়াট এভার মেবি, যে আমি তোমাকে প্রমিস করছি, তোমাকে আমি সম্পূর্ণ তোমার বিচার তোমাকে নিয়ে দিব। তখন আমি উনাকে একদম ইন ডিটেলস খুলে বললাম সমস্ত কিছু। স্যার মাথা নিচু করে বসলো, বসে বলে যে আমি তোমার কাছে অ্যাপোলজি চাচ্ছি। আমার সরকার আমার কর্মকর্তাকে আমি কি যেন বলে কোন রকম সিকিউরিটি দিতে পারি নাই। আমি খুবই লজ্জিত। আমি আর কিছু কথা বলার আমার কোনো মুখ নাই তোমার কাছে। তবে হ্যাঁ, আমি তোমার কাছে প্রমিস করছি সে সর্বোচ্চ বিচার পাবে। এর কয়েকদিন পরে দেখলাম, সেটা আমি জানতাম না, যাওয়ার পরে আমি কিন্তু এরপরে যখন হয়ে গেল, তুমি ঠান্ডা হও, কাজ করো, আমি এখানে আছি, আমি তোমার সবকিছু পাহারার ব্যবস্থা করব, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি না স্যার আমার পাহারা লাগবে, আমার তো সামনে তো পুলিশ আছে। বলছে যে না, তোমার মানসিক অবস্থা এখন অন্যরকম। আমি যে স্যার আমি এটা হ্যান্ডেল করতে পারবো, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। কিন্তু তারপরে কি হলো আমি জানি না, আমার রুমে কাউকে আসতে দেওয়া হতো না, আমাকে কার সাথে কথা বলতে দিচ্ছে না। এমনকি আমার জনপ্রশাসনের যে সচিব আব্দুল সালাম খান স্যার, উনার সাথেও আমাকে কিন্তু দেখা করতে দেয়নি, আমাকে জানাতে দেয়নি যে কোথাও যাব না। আমার জয়েন্ট সেক্রেটারি আমাকে বললো তো আপনি আমার রুমে আসবেন না, আপনার যা ফাইল আপনি পুলিশকে দিয়ে বা আপনার কি জানি বলে পিয়নকে দিয়ে বা আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দিবেন, আপনার আমার রুমে আসার দরকার নেই। তখন আমি তো অবাক হয়ে গেলাম, তাহলে আমি কাজ করবো কি করে? এনি হাও, কিন্তু আমি নর্মাল থাকার চেষ্টা করলাম। নর্মাল থাকার পরে আমাকে জাহিদ স্যার আমাকে ডাকে নিয়ে গেল। আমি বলছি মঞ্জু তুমি যাই করো না কেন, তুমি কিন্তু এখানে বিচার পাবা না, এদেশে এটা সংস্কৃতি না। একটু ভালো করে আমি সবাইকে বলছি, একজন অ্যাডিশনাল সেক্রেটারি আমাকে এই কথা বলছে, দিস ইজ নট দ্য কালচার ইন মাই কান্ট্রি টু গেট জাস্টিস। প্লিজ আপনার শুনেন এবং অবস্থা বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর সেখান থেকে আমি চলে আসলাম। 7 দিন আমি কাজ করছি। এর মধ্যে আমি কোনো এক সময় আমি বলে ফেলেছিলাম যে আমার মেয়ে আমেরিকা অ্যাক্সিডেন্ট করেছে, সে ফার্মাসি পড়তো, রাতের বেলা ইন্টার্নশিপ করে বার হচ্ছে, একটা ড্রাঙ্ক ড্রাইভার তাকে হিট করে, পুলিশ তাকে কি যেন বলে তাকে দরজা ভেঙে উদ্ধার করে সেখানে বাবা, আমার হাজবেন্ড তখন আমেরিকাতে, ও তাকে টেক কেয়ার করছে। এবং সেন্ট লুইসে যেখানে সে মেয়েটা পড়তো, সেখানকার বাঙালি কমিউনিটি দে ওয়ার ভেরি গুড, তারাও আমার মেয়েকে অনেক টেক কেয়ার করতেছিল। কিন্তু আমাকে হঠাৎ একদিন ডেকে বললো যে আমাকে এটা জয়েন্ট সিটি বা অ্যাডিশনাল সিটি আমার ঠিক খেয়াল করছি না, আমার অনেক কিছুই আমার অনেক কিছুই আমি মনে করতে পারছি, আবার অনেক কিছুই এলোমেলো হচ্ছে এখন। আমি সরি। তো যাই হোক, আমি বললাম যে না স্যার আমার যেতে লাগবে না, আমি তো মাত্র আমেরিকা থেকে আসছি,
আমি এখন যেতে চাই না স্যার, কারণ আমার প্রমোশন দরকার, আমার সমস্ত কিছু কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে, সে সব ঠিকঠাক করতে হবে। আমি যে তখন বলে যে তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও, আমার মনে হয় তুমি এখানে আছো, মেয়েকে দেখলে তুমি এখানে গেলে একটু ভালো ফিল করবা। তারপরে আমি অ্যাপ্লিকেশন করলাম, যেহেতু আমি আই ওয়াজ কি জানি বলে ডিরেক্টেড আর কি জানি বলে, আমি অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার একদিনের মধ্যে জিও হয়ে গেল। আমাকে বললো যে তুমি যাও দেখে আসো, ভালো লাগবে। ভালো লাগার পরে আমি কি যেন বলে ওখানে আমেরিকাতে গেলাম। এর মধ্যে আমি আমার প্রমোশনের সমস্ত কি জানি বলে, এটা কিন্তু ওদের একটা ট্রিক ছিল আমাকে ওই জায়গাটা থেকে সরায় ফেলার। আপনাদেরকে বুঝতে হবে, আমাকে এই জিনিসটা বলে 82 ব্যাচ আমি বলছি, ওরা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, দে আর ভেরি বন্ডেড, হেল্পিং ইচ আদার। কি যেন বলে, তখন আমাকে ট্রিকের মধ্যে পরে আমি চলে যাওয়ার আগে আমি আমার সমস্ত কিছু এত দ্রুত, আমি আমার তার আগে আমি আমার কি যেন এসিআর, আমার কি যেন বলে সমস্ত কিছু আমি ফাইল আপ করলাম, কারণ আমি আসার পর দেখলাম যে কম্পিউটার সিস্টেমে আমি একদমই নাই, মৃত। না আমার নাম আছে না আমার আইডি আছে, সমস্ত কিছু আমি আবার খুব দ্রুত বেগে, যেহেতু যতগুলো মিনিস্ট্রিতে আমি চাকরি করেছি, আমাকে মানুষগুলো এত সম্মান করে, এত ভালোবাসে, তারা নিজেরা উদ্যোগী হয়ে রাত পর্যন্ত কাজ করে আমার সমস্ত কিছু প্রিপেয়ার করেছে। আমি এসিআর সমস্ত কিছু আপডেটেড করে আমি জমা দিয়েছি, কিন্তু এত দ্রুত কাজগুলো করতে হয়েছে, আমার কাছে কোনো কপি নাই। আপনি হয়তো যে এখন দেখবেন যে আমার আবার সমস্ত কিছু আমার কম্পিউটার থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলা হয়েছে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আপা আমি বাইরে তো আছেই। আমি আবার দর্শকদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই। দর্শক, আমরা আপাকে অর্থাৎ ডক্টর কামরুন নাহার বেগমকে, যিনি যৌন নিপীড়নের অভিযুক্ত, সেই এ কে এম জাহাঙ্গীর এখন কিন্তু বেশ হুজুর। আমরা যদি তার ফেসবুক প্রোফাইলে যদি ঢুকি, দেখেন একেবারে হুজুর হুজুর হয়ে গেছে। আবার সে প্রোফাইলও লাল করছে, হুজুর সেজে সে তার বিভিন্ন পোস্টে আপনারা যদি দেখেন, আমি দেখলাম তার পোস্টগুলো, বিভিন্ন রকমের ধর্ম সংক্রান্ত পোস্ট আছে, বিএনপির ব্যাপারে নানা রকমের ইতিবাচক পোস্ট সে দিয়ে রাখছে। এবং আমি তার পজিশন দেখছিলাম, এখন তার পজিশন হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ঢাকা, বাংলাদেশ। জানুয়ারির 2024 থেকে তার এই পজিশনটি সেখানে আছে, আমরা যেটা দেখছিলাম। তো এই যে অবস্থাটা, এবং সে এখানে লিখছে যে তার অধীনে 200 জন কর্মকর্তা কর্মচারী কাজ করে। তো এই এ কে এম জাহাঙ্গীর কি করে এখনো বহাল তবিয়তে থাকে, বা এই এ কে এম জাহাঙ্গীরকে যারা রক্ষা করেছে সেই সচিবালয়ের এই যে গালভরা, আমরা অনেকের ছবি দেখালাম যে আলী ইমাম মজুমদার কিন্তু এখন উপদেষ্টা। আমরা 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 যদি দেখি, এই যে আবু আলম শহীদ খান ব্যাপক দাপুটে সচিব ছিলেন। তারপরে ধরেন এই যে ডক্টর কামাল আবু নাসের চৌধুরী, তিনি কিন্তু আরেক প্রভাবশালী লোক ছিলেন হাসিনার পুরো আমলে, নানা রকমের লুটপাট সহ বহু অকর্মের সঙ্গে যুক্ত এই লোক। তারপরে এই যে ইকবাল আহমেদ, এই আরেক 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 ধরেন ক্ষমতাধর ব্যক্তি। তো এদের চেহারা আপনারা বুঝতে পারছেন যে এবং এর বাইরেও আমি যেটি বুঝলাম আপা আপনার কথায়, যে আপনি অনেককে আসলে অনেকের কথা আপনি হয়তো ভুলে গেছেন, বা অনেকের কথা আপনি সামনে আনতে চাচ্ছেন। আপনি যদি একটু বলেন যে আলী ইমাম মজুমদার তখন আপনাকে এত আশ্বাস দিল, পরবর্তীতে উনি কি করলেন? আসলে উনি আর কিছু করলেন, বা আর কে দিনের মধ্যেই, আমি সরি, আর কে বাধা দিচ্ছিল, আর কে জি, পরবর্তীতে 2-3 দিনের মধ্যেই উনি কিন্তু তরিকুল ইসলাম এবং জাহিদ হোসেনের নেতৃত্বে একটা ইন্টারনাল তদন্ত কমিটি করলো। ইন্টারনাল তদন্ত কমিটিতে কিন্তু সে কি যেন বলে প্রমাণ হয়েছে যে সে অন্যায় করছে। মতিয়ার রহমান স্যারের কথা বললাম, উনার কাছে আমার কলিগ কাজী রওশন আক্তার এবং সৈয়দা সালমা জাফরিন তাদের সামনে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি অন্যায় করছি, এবং সে অন্যায়টা আবার ইন্টারনাল যে তদন্ত কমিটি হয়েছে সেখানেও তারা পাইছে, কিন্তু কোন রকম তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এই জায়গাটায় পরবর্তী পর্যায়ে যে আওয়ামী লীগের যে জনতার মঞ্চ করছিল, যে আওয়ামী লীগ 82 ব্যাচের যে কি যেন বলে অফিসার আবু আলম শহীদ খান, উনি পরবর্তী পর্যায়ে আমার কাছে এসে আমাকে বলে যে মঞ্জু তুমি, উনি আমার ডিপার্টমেন্টে, তুমি জাহাঙ্গীরের বিরুদ্ধে তুমি অভিযোগটা উঠায় নাও। আমি বলছি ও যদি কবরে যায় আমি ওকে চেস করব। তার ওয়াইফ এখানে ওনার সামনে ছিল, তার সামনে আমি কথাটা বলছি।
কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে কেউই যায় নাই। এটি একটু নিজেদের ব্যাপারে আমার মনে হয় তাদের হোলটা এবং তাদের কি যেন বলে বন্ডিংটা খুব ইয়ে স্ট্রং, সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। আমাকে কি যেন বলে কিছু সাংবাদিক আমাকে কি যেন বলে ফোর্স করছে যাতে আমি এটা থেকে সরে আসি। আমাকে কিছু অনেক প্রশাসনিক কর্মকর্তা, আমি সরি উঁচু লেভেলের কর্মকর্তা আমাকে বলছে তুমি এসবের মধ্যে যেও না, শুধু শুধু নিজের কি জানি বলে এটা হারাবা। এবং আমাকে যখন রিট হয় আমি ওই রিটের পার্ট হই, এবং তার ভাই এটিএম জাহাঙ্গীর, এটিএম আলমগীর বিএনপির এমপি ছিলেন, উনি আমাকে বলছে আমাকে যদি হাইকোর্টে দেখা যায় আমার লাশ পড়বে। আমি এরকম আমাকে মেরে ফেলার আমি হুমকি পেয়েছি। তো এখন ডক্টর কামরুন নাহার, ধরেন আমি যদি হিসাব করি যে 2008 সালের ঘটনা, 17 বছরে সচিবালয়ের থেকে আপনি কোনো প্রতিকার পান নাই, এবং আপনি 2011 সালে যে এফআইআর করেছেন তারপর থেকেও 14 বছর, সেই 14 বছরে আপনি কোনো প্রতিকার পান নাই। এবং আপনি বলছেন যে হাইকোর্টে এখনো সেই রিটটি এখনো সজীব আছে, সেই রিটটি এখনো অ্যাক্টিভ, অর্থাৎ স্থগিত আছে কিন্তু রিটটি অ্যাক্টিভ। তো এই যে বর্তমান যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে আপনি আমাকে বলেছেন যে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন, আপনি প্রশাসনের সকল পর্যায়ে আপনি এর প্রতিকার চেয়ে এবং আপনার যে চাকরি যেভাবে আপনাকে অপসারণ করা হয়েছে সে বিষয়টি নিয়ে আপনি চিঠি পাঠিয়েছেন। তো তার কোনো আপনি রেজাল্ট পেয়েছেন কিনা, বা এই না, মুহূর্তে আমার সাথে কেউ কোনো আম, যোগাযোগ করেনি। আমি আলী ইমাম মজুমদার স্যারের সাথে যোগাযোগ করেছি। আলী ইমাম মজুমদার বলছে যে কামরুন নাহার, আমি সরি, আমার এখন কোনো হাত নেই, আমি কিছু করতে পারি, আপনি চলে যাওয়ার পরে তো আমি রিটায়ারমেন্টে চলে গেলাম না। কথাটা সত্যি না। উনি যখন ইন্টারিম ডিপার্টমেন্টাল প্রসেস কি জানি বলে তদন্ত কমিটিটা করে সেই সময় উনি ওখানে, এবং কমিটিতে কিন্তু দেখা হয় যে সে অন্যায় করেছে এবং তার এই অন্যায়টা কিন্তু কি জানি বলে প্রমাণিত। কোনো রকম অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি। তারপরে যখন আমি স্যারকে বললাম, স্যার বলে দেখি আমি কি করতে পারি, কিন্তু পরে স্যার আমার টেলিফোন ধরা বন্ধ করে দিল। তারপরে আমি বিভিন্ন জনের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি কি জানি বলে মাননীয় প্রধান উপদেষ্টা কি যেন বলে ডক্টর ইউনূসের স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মাননীয় আমাদের যে প্রধান কি এটার নাম কি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, ওনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি পাইনি। উনি হয়তো জানেন না যে আমি ফোন করেছি, বলছে যে স্যার অনেক বিজি আছে, আমি ওনার সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু উনার এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ওনার যে একান্ত সচিব টু আছে তার কাছে আমি চিঠি পাঠিয়েছি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়েছি, জনপ্রশাসন সচিবের কাছে দুটো চিঠি পাঠিয়েছি। জনপ্রশাসন সচিবের কাছে যখন আমি ফোন করতে যাব তখন আমার কিছু কলিগ বললো যে এখন এসব করে লাভ নাই, কারণ তোমার এগুলো এখন আর কেউ ধরবে না, ইটস অলরেডি ডান, ইউ আর গন কেস। কারণ আমি টাইমলাইন জানতাম না যে 30শে সেপ্টেম্বরের মধ্যে এটা জমা দিতে হবে। যেহেতু আমি বাইরে থাকি আমাকে কেউ বলেও না, জানিও না, আর আমারটা হয়ও না। কিন্তু যখন আমি জানলাম আর আমি পুরো জিনিসটা আমি জানাতে চেয়েছি, সেই জন্য এই জিনিসটা করার সময়ও আমার কিন্তু ব্যাকফ্ল্যাশ হচ্ছিল, আবার হ্যাঁ ফ্ল্যাশব্যাক হচ্ছিল, যেখানে আমি বারবার আমাকে এটা করতে মানে এটা সময় লাগলো। আমি আপনাকে বললাম যে যারা এই ধরনের পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার সিনড্রোমে পড়ে তারা কিন্তু সারা জীবনের জন্য যদি প্রপার কাউন্সেলিং না পায়, ট্রিটমেন্ট না পায়, তারা কিন্তু একটা জীবন্ত লাশের মতন হয়ে যায়। আমি তো জীবন্ত লাশ অতটা হই নাই, কিন্তু এখনো যতটা আছি আমি কিন্তু সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি সুস্থ। যখন এই ধরনের জিনিস দেখি, আজকে গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে ধর্ষণ, হত্যা এত বেশি বাড়ছে, এগুলো আবার আমার মাথার মধ্যে আবার সমস্ত কিছু, এবং আমার মনে হচ্ছে আমি সেই সিচুয়েশনের মধ্যে আমি আবার আছি। এখন আপা ধরেন বাংলাদেশের সচিবালয়ের প্রতিটা মন্ত্রণালয়ে কিন্তু আপনার আচরণ বিধিমালা আছে, যৌন নিপীড়ন বিষয়ক সেল আছে। এই জায়গাগুলো সতর্ক করার জন্য অনেক রকমের কথা আমরা শুনি। পাশাপাশি ধরেন আজ থেকে 17 বছর আগের যে ঘটনা আমি যদি বলি, 17 বছর আগে কিন্তু আমাদের সচিবালয় বা বিষয়গুলো অনেক রক্ষণশীল থাকার কথা ছিল।
সেখানে এই ঘটনা ঘটছে। তো বর্তমান সময়ে কি আপনি কোনো খবর পান ভিতরে কি হয়? আপনার জুনিয়ররা কিছু বলে আমি আপনাকে? আমার মেয়েরা আমরা যে কতটুকু অসহায়, হ্যাঁ, কি যেন বলে, হ্যাঁ, সেল আছে, আইন আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই, শুধু সাদা কালো কালিতে লিখা। একটা দিনও দেখাইতে পারবেন না যে আমি যখন আমার সাথে ঘটনা ঘটে তার সেকেন্ড ডেতে 300 থেকে 400 থার্ড এবং ফোর্থ ক্লাস মহিলা আমার রুমে আসে। তার মধ্যে কিছু হিন্দু মহিলা ছিল যারা আমাকে গড় হয়ে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম যাকে বলে, যে ম্যাডাম আপনি যে কাজটা করছেন এই জন্য আমরা আগামী 1 বছর সুস্থ থাকবো। কেন বললো আমাকে এই কথা? কেন? এই সচিবালয়ের ভেতরে কি ঘটছে, মেয়েরা কিভাবে আছে, তারা কি সুরক্ষিত? না, সুরক্ষিত না। সুরক্ষিত থাকতে চাইলেও পারে না। আমি যখন আমার সাথে যখন কাজটা হয়, আমি যখন তরিকুল ইসলাম স্যারকে কথাটা বলে আসি, তখন 2 জন অফিসার, মহিলা অফিসার, তারা এখন অনেক অনেক উঁচু পদে, তাদের নামটা বলতে চাচ্ছি না, তারা আমাকে বলে যে ম্যাডাম আপনি বাসায় যাবেন। আমি বলছি কেন বাসায় যাবো, তো কোথায় যাব? বলে আপনাকে তারেক ভাই ঘরে নিবে। আমার কাছে জিনিসগুলো অবিশ্বাস্য লাগছিল যে এরা এত, আমরা মনে করতাম যে মহিলারা পড়ালেখা করলে তাদের ফিনান্সিয়ালি তারা যখন কি জানি বলে একটা বেস পেয়ে যায় তারা এম্পাওয়ার্ড হয়, কিন্তু তারা কি আসলে এম্পাওয়ার্ড? তারা কেন আমাকে বলছিল যে আমি ঘরে যেতে পারবো না, আমার হাজবেন্ড আমাকে নিবে কিনা? সে বলছিল আমার শ্বশুর, আমার স্বামী কিন্তু আমাকে ঘরে ঢুকতে দিত না। আরেকজন বলছে সেম আমারও, আপনার হাজবেন্ড অনেক ভালো। হোয়াট ডাজ ইট মিন? আপনি তাহলে দেখেন, আপনি বিশ্লেষণ করেন, ইউ আর জার্নালিস্ট টু, যে কি করছে। শুধু উঁচু পর্যায়ে নিচু পর্যায়ে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি বলেন, আমি বলবো, মানে কয়টা কক্ষ বলবো আমি জানি না, এভরি 3-4 কক্ষের মধ্যে মিনিমাম 1 ইউ উইল গেট দ্য প্রেডিটরস। ইউ উইল গেট দ্য প্রেডিটরস, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, যেইভাবে বলেন, ইউ উইল গেট দেম।